তাহলে সাকসেসফুল হওয়া যাবে না। ওকে, ওকে স্যার। শোনা গেছে? শুনতে পাওয়া গেছে? ইয়েস ওকে স্যার। স্যার। স্যার হ্যালো। হ্যাঁ, হ্যালো বলো স্যার, বলছি বলো বলো। কোনো বিজনেস স্টার্ট আপ করার একটা প্রথমত নলেজ, আমি একটা নলেজ গ্যাদার করলাম, দেন আমি ওটা স্টার্ট করতে চাই, এটা একটা ডিফারেন্ট থিং। দেন তারপরে দরকার পড়ে মোস্ট অফ, যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল, তারপরে ইনস্ট্রুমেন্ট, তারপরে ম্যান পাওয়ার। তো এইগুলো যে করবো, এইগুলো তো অ্যাচিভ করতে গেলে মানে এই যে মানে প্রসিডিওরটা, সেটা কি করে আমি এগোবো? আমি প্রথমে বলি আমি প্রথমে বলি আমি কয়েকটা কথা বলি। প্রথমে আমি কি বলেছি, ফার্স্ট কি বলেছি আমি, একদম প্রথমে কি বলেছি, কি কি লাগবে ইনোভেট করতে গেলে? একদম প্রথমে, যখন কোনো সবার আগে তো ক্যাপিটাল দরকার নেই, মাইন্ড মেশিন নেই, কিছু সেটআপ। নেই, আমার কি দরকার? সবার আগে তো নিজের মাইন্ড সেটআপ, নিজের নলেজ। না না না, প্রথমে হচ্ছে আমার পাবলিক নিড। আইডিয়া। আইডিয়া বলেছি না? আইডিয়া, আইডিয়া বলেছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। আইডিয়াটা, আইডিয়াটা কোত্থেকে আসবে? মানে তুমি নানান রকম সমস্যা দেখছো, হয় তুমি তুমি তোমার বা তোমার রিলেটিভ, তোমার বন্ধুরা বা অন্য কেউ, সমস্যা তো হরেক আছে। তো তুমি কোনো সমস্যার কে কখনো ভেবে দেখেছো, আচ্ছা এই আমার একটা সমস্যা আছে, এই যেটা তুমি দেখবে পয়েন্ট নাম্বার 2 স্লাইডে রয়েছে প্রবলেম সলভিং, এই কথাতে আমি আসছি। তো আহ, তুমি কি প্রবলেম, এরকম জীবনেও তুমি অনেক প্রবলেম দেখতে পাও। তুমি একটা প্রবলেম ভাবো, যেই প্রবলেমটা তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার কিসের ব্যাকগ্রাউন্ড, তুমি কি, কি ব্যাকগ্রাউন্ড তোমার? কমার্স। কমার্স, ওকে। এইবারেতে তুমি ভাবো যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, অথচ তুমি একটা প্রবলেম সলভ করতে চাইছো এমন, যেখানে মনে করো তোমার কিছুটা টেকনোলজি লাগবে, তাহলে তুমি তখন কি করবে? আমি এটার উত্তর দিচ্ছি, এটা দারুণ উত্তর হবে এবং সবাই উপকৃত হবে। আমার প্রশ্নের একজনের উত্তর দেওয়ার মানে হচ্ছে সবাই উপকৃত হবে, যারা যারা জয়েন করে আছে। বলো দেখি। হ্যাঁ স্যার, বল। প্রশ্নটা কি বলেন, একবার বলুন স্যার। প্রশ্নটা করলাম এই, যে এই যে পার্টিসিপেন্ট আমায় জিজ্ঞেস কমার্সের করলেন ব্যাকগ্রাউন্ড থেকে এক্ষুনি, আছে। হ্যাঁ হ্যাঁ, কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে আছে, এবার এমন কিছু স্টার্ট করতে চাইছে হ্যাঁ, যেখানে মানে আমি টেকনোলজিটা আমি কোনো ব্যাপার জানতে আছে, এবার চাইছি সেটা কি সব। যে কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে যিনি আছেন, তার কোনো একটা প্রবলেম সলভ করার দরকার আছে বলে মনে হয়েছে, তা তিনি সেই যে ব্যাকগ্রাউন্ড থেকে আছেন আছে। আচ্ছা, আমি কি জানতে পারি কি প্রবলেম সলভ করতে তিনি চান? বা তুমি কি চাও একটু আমায় বলবে যে তুমি এটা দেখছো যে এটা একটা প্রবলেম, আমি সেই জন্য বলছি প্রথমে আগে শুরু করতে গেলে ফার্স্ট কাজ যেটা শুরু করতে হবে হচ্ছে প্রবলেমটাকে স্টাডি। এই যে ক্রিয়েটিভিটি আর ইনোভেশন কথা বলছি, এর সঙ্গে সঙ্গে আমি আসছি প্রবলেম সলভিং। অর্থাৎ তুমি এই যে আইডিয়াটা করবে, আইডিয়াটা কিসের করবে? আইডিয়াটা তো করবে তুমি, যে যেই একটা আইডিয়াটা কি কাজে লাগবে, কোন একটা আইডিয়া করে তো আমি একটা ছবি আঁকবো না বসে বসে, যে এইখান দিয়ে আমি আইডিয়া করলাম সূর্য উঠছে, সূর্যের রংটা সবুজ হয়ে যাবে, আলোটা চতুর্দিকে লাল হয়ে ছড়াবে। এটা তো আইডিয়া না। আইডিয়া হচ্ছে যে আমার আহ, যে আইডিয়াটা করছি সেই আইডিয়া দিয়ে আমি কি সমস্যার সমাধান করতে পারি। সেইটা আমি কারো যদি সমস্যার সমাধান না করতে পারি, সে কি আমার পয়সা দেবে? আগে এটার উত্তর দাও। আমি যদি সমস্যার সমাধানের না, ব্যবস্থা না করি, একদমই না, হ্যাঁ, একদমই না। একদমই না। তাহলে এবার আমি তোমায় যদি জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো যে তুমি কোন সমস্যা দেখেছো বা তোমার মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ, এটা সলিউশন দরকার এবং সেই সলিউশনটা তুমি পারলে করবে, আমাকে এটা উদাহরণ দিয়ে বলতে পারবে? এখন তো সব থেকে বড় সমস্যা হচ্ছে জব, মানে জবের মার্কেট খুবই খারাপ, যেমন প্রাইভেট সেক্টর তেমন সরকারি সেক্টর। হ্যাঁ, আমি তো সেইটা থেকেই শুরু করলাম যে জবের মার্কেটটা হ্যাঁ। খারাপ এবং সবাইকে
আর জব ক্রমশ ক্রমে আসছে, সেটা আমি প্রথমেই বললাম, এবং যার জন্য লোকে এন্টারপ্রেনারশিপ করা দরকার এবং সেতে দেশের ইকোনমি ভালো হবে। এখন তুমি যদি বলো যে না জবটাই তার মানে একটা স্কোপ, এইবার দেখো এই যে জব পাওয়া যাচ্ছে না বা জবের লোকে খবর পাচ্ছে না, সেই জন্যে আমাকে দুটো তিনটে সাইটের নাম বলো যারা এই স্পেসে ইনোভেশন করে এসেছে। একটা যেমন Naukri.com, তোমরা শুনেছো নাম? লিঙ্কডইন ইন্ডিড আছে, হ্যাঁ লিঙ্কডইন আছে। ইন্ডিড। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে তারা এই যেটা একটা সমস্যা, জবের সমস্যা, সেইখান থেকে তারা এই মার্কেটটাকে ধরে তারা ক্রিয়েটিভলি চিন্তা করে ইনোভেশন করেছে। এবার বলো কথাটা, এইখান থেকে আমি উত্তর দাও। দেখলে তোমাদের সামনেই একটা উদাহরণ আমি দিলাম যে জব পাওয়া বা জব সম্পর্কিত এত ইস্যুস, এইখান থেকে তারা তার একটা সলিউশন বের করছে কি না, আমি জবের ব্যবস্থা করবার একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম। তাহলে এইখানে সে রোজগার করছে, ভালো করছে না করছে না? সে হ্যাঁ রোজগার অবশ্যই, করছে না করছে না? হ্যাঁ করছে। হ্যাঁ, তার কথা মানে বলি কখন, স্যার। যখন লোকে জব পাচ্ছে না তখন সে রোজগার করছে। যখন লোকে জব পাচ্ছে না, লোকের কাছে পয়সা থাকছে না, তখন তার কাছে পয়সা ঝনঝনিয়ে পড়ছে। মজাটা দেখতে পাচ্ছ? তোমরা কি এর মজাটা অনুভব করছো? যখন লোকের উপার্জন করতে পারছে না, জব পাচ্ছে না, তখন তার কাছে ঝনঝনিয়ে পয়সা পড়ছে। কারণ সে ওই জায়গাটা যেখানে না নিড, যেখানে সমস্যা, সেটাকে সে সলভ করতে যাচ্ছে। ভাবো এবার কথাটা একটু গভীর ভাবে ভাবো। ঠিক এইভাবে আমি বলতে চাইছি, সমস্যাটা যেখানে যেখানে আছে, যা যা আছে, সেই সমস্যাটার কোথায় তুমি মানুষকে এই পেন থেকে, পেনটা সেই সমস্যার পেনটাকে তুমি অ্যাড্রেস করছো। এরা যেমন ওই পেনটাকে অ্যাড্রেস করছে, আমি চাকরি পাচ্ছি না, এইটা আমার কাছে সমস্যা, সেইটাকে অ্যাড্রেস করবার জন্য চলে এসেছে ওই রকম Naukri.com বা এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের কোম্পানি। আর তারা মাল্টি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। লোকে জব পাচ্ছে না বলে তারা মাল্টি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। আরো যত জব পাবে না তত আরো বেশি উপার্জন হবে তাদের। ইয়েস অর নো? ইয়েস স্যার অর একটা নো? কথা বলতে চাইছি। হ্যালো স্যার। হ্যাঁ একদম, হ্যাঁ স্যার একটা বিষয় একদমই বলতে তাই। চাইছি এর মধ্যে। হ্যাঁ বলো, কি বলো? মানে পুরোপুরি ম্যাটারটা মানে একটুখানি আলাদা হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু এখানটায় যে জবের সমস্যার কথা বলা হচ্ছে, যে ওই সাইট, যে সাইটগুলোর নাম বললেন, বললো মানে স্টুডেন্টরাও বললো, আপনি বললেন তো, এরা কিন্তু একরকম ভাবে জবের সলিউশন করছে না। এরা মানে একরকম একটা প্ল্যাটফর্ম রেডি করে রেখেছে। এখানে তোমার কাছে যদি এই নলেজটা থাকে তাহলে তুমি এই নলেজটাকে এখানটায় দিয়ে এই পেমেন্টটা তুমি পেতে পারো, মানে একটা মানে অ্যাডভার্টাইজারের মতো, জবের অ্যাডভার্টাইজার, নাকি ওরা অ্যাডভার্টাইজার কেন হবে? জবের না 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 সলিউশন না, করছে? অ্যাডভার্টাইজার না, মানে ব্যাপারটা হচ্ছে সে লোককে মানে সেই কাইন্ড অফ। প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে লোকে জব পাচ্ছে, সেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে লোকে পাচ্ছে। তুমি বলতে পারো এইখান থেকে সে শতকরা 100 ভাগ লোককে চাকরি দিচ্ছে না, কারণ দেওয়া সম্ভব নয়, সেটা তো সম্ভবই নয়। সে তুমি আমি দুজনেই জানি যে শতকরা 100 ভাগ লোকে যদি চাকরি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে Naukri.কোম্পানিটাই থাকতো না। হ্যাঁ মানে ওদের, ওটা তো চাকরি দেওয়াটা ওদের উদ্দেশ্যটা না, মানে না, যে চাকরি এই দেওয়াটাই ওদের উদ্দেশ্য। চাকরি যত মানে Naukri.com থেকে পাবে তত চাকরি Naukri.com এর সুনাম বাড়বে। ও লোকে দিতে পারছে না সেটা আলাদা কথা, কিন্তু Naukri.com চাকরিটা কারণ Naukri.com থেকে যদি বেশি লোক চাকরি পায় তাহলে Naukri.com এরই লাভ, এটা বোঝবার চেষ্টা করো। সুতরাং কিন্তু এটা ঘটনা যে Naukri.com শতকরা শতকরা 100 ভাগ লোককে চাকরি দিতে পারে, শতকরা 80 ভাগ লোককেও চাকরি দিতে পারবেন। সেটা Naukri.com ও জানে, তুমিও জানো, বা আপনি জানেন, আমি জানি না আপনি কে বলছেন। তো কথাটা বোঝাতে পারছি? কিন্তু Naukri.com এই স্পেসে কাজ করছে, যেখানে যে স্পেসে যেই স্পেসে কাজ করছে যেখানে সমস্যাটা রয়েছে, অর্থাৎ সেই সমস্যাটাকে, যে সলভ প্রবলেমটাকে সে অ্যাড্রেস করতে চাইছে। কথাটা বোঝাতে পারছি কিনা কেন? মানে ও শতকরা 100 ভাগ সলিউশন দিতে পারবে না ও, এবং সেটাও ক্লেমও করেনি। ও বলছে আমি, লোকের চাকরির অভাব আছে,
আমি এখানে একটা ব্যবস্থা করছি যাতে চাকরি যারা চায় এবং 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 মজার ব্যাপার হচ্ছে যারা যারা রিক্রুট করবে তারাও জানে না আমি আমার ভালো ক্যান্ডিডেটটা কোথা থেকে পাবো সবসময়। বা আমরা বোঝাতে পারছি, সুতরাং তাদের কাছে যদি ঠিকঠাক লোক অ্যাপ্লাই না করে তারা আবার ঠিকঠাক লোক রিক্রুটও করতে পারবে না। অর্থাৎ ওই প্ল্যাটফর্মটা করে সুবিধাটা এই হয়েছে যে দুপক্ষরই বেনিফিট হচ্ছে। যেমন যে রিক্রুট করবে তারও ভালো লোক দরকার, সে কিছুটা ভালো লোক খোঁজাখুঁজি করে পেয়ে যাচ্ছে, আর যার চাকরি দরকার সেও চাকরি পাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি চাকরির অভাব বলে কিছু না থাকতো তাহলে Naukri.com এর প্ল্যাটফর্ম খোলার দরকার হতো না। মানে এই সমস্যার জায়গাটার মধ্যে ওর ব্যবসা করছে, আমি এটা বলতে চাইছি। আর আমি কখনো বলছি না Naukri.com খুব ভালো বাতে সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে, না, সেটা পারবেও না। কিন্তু তার ব্যবসাটা তুমি যদি দেখো, সে ব্যবসা দিনে দিনে বেড়ে যাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কম্পিটিটিভ পরীক্ষার কোচিং সেন্টার কত খুলেছে বলো? কারণ কম্পিটিটিভ পরীক্ষায় লোকের একটা ভীষণ ঝোঁক হয়েছে, কারণ যত আমি কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারবো তত আমার কেরিয়ারের বেনিফিট হবে, এবং না হলে আমার সেটা সমস্যা হচ্ছে, তাই সেখানে খুলে। এইরকম ভাবে তুমি দেখতে পাবে প্রচুর রকমের জিনিস লোকে করে। তোমাকে আরো ছেড়ে দাও, খুব সাধারণ বলে, তোমরা যদি কেউ আমি এতে যখন গুজরাটে গিয়েছিলাম আমি দেখেছি ওখানে খাকরা বলে জিনিস পাওয়া যায়, শুকনো মতন, এই রুটি পাঁপড়ের মতন একটা জিনিস, যেইটা লোকে অনেকদিন প্রিজার্ভ করতে পারে, মানে একটা খাবার সে নিয়ে অনেকদিন রাখতে পারে, এবং খাবারটা নিউট্রিশাস। কেমন? তো এক ভদ্রমহিলা সেটা শুরু করেছিলেন। এখন লোকে, সমস্যাটা কোথায় ছিল, লোকে যখন ট্রাভেল করে তখন যাই সে বাজারে বাইরে থেকে কিনে খেতে চায়, সে ট্রেনে হোক এখানে হোক যেখানে হোক, তো অনেক টাকার দাম পড়ে যায়। আর সব থেকে বড় কথা, সেই সব খেয়ে পেট খারাপ হয়ে যেতে পারে, বা সেসব খাবার ঠিক হাইজিনিক নয়, ইত্যাদি। তো দুটো জিনিস, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে হাইজিনিক। তা সেই যে খাকরা করেছিল গুজরাটে, যেটা তৈরি করে, খাকরা গুজরাটে ছিল, কিন্তু সে সেটাকে যত্ন নিয়ে প্যাকেট করে অ্যাডভার্টাইজমেন্ট করে বিক্রি করে, আমি নামটা ভুলে যাচ্ছি, খুবই নাম করা, আমিও কিনেছিলাম সেই দোকানটা থেকে একবার গিয়ে দেখবার জন্য। সেই খাকরা বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাবতে পারো কি যে এইটা, এটা তো হচ্ছে যেখানে অল্প টাকায় মানুষ ভালো খাবার পেতে পারে তার ব্যবস্থা করেছে। তোমরা কি এটা জানো? ইউ নো? এই ইয়েস একটা স্যার। গুগল করে দেখো তো, জাস্ট গুগল করো তো, আমি নামটা ভুলে যাচ্ছি। আরে আমি ও দোকানটায় গিয়েছিলাম, খাকরা ইন গুজরাট। খাকরা খাকরা খাকরা, ওটা এই পাপড় টাইপের রুটি টাইপের জিনিস একটা, আমি এক্ষুনি বলে দিচ্ছি। খুবই মানে, হ্যাঁ স্যার, আমরা গুজরাটে যখন ছিলাম ওটা খেয়েছিলাম, ভালোই হ্যাঁ, টেস্ট। হ্যাঁ, কি কি জানো, আমি দোকানটা খুব ভদ্র মহিলা, মানে ও এখন আরো অনেক মহিলাকে হেল্প করে, তারা আরো অনেক এরকম অনেকে বানাচ্ছে। তার মানে সে যে শুধু নিজে, হ্যাঁ, কি কোম্পানিটার নাম কি? না না, ওটা একটা খাবার, খাবার, ফুড, ফুড আইটেম বললে। হ্যাঁ, হ্যাঁ, তো সেইখানে আমি সেই দোকানটা থেকেই কিনেছিলাম, যেটা সব থেকে বিখ্যাত, যার আদি দোকান। তো উম, যাই হোক, মানে সেটা আবার বের হয়। ব্যাপারটা হচ্ছে তার মানে কি, দেখো যেখানে নিডটা রয়েছে, এটা তো মানবে যে নিড আছে অল্প টাকায় ভালো খাবার এবং হাইজিনিক খাবার, আমি যদি ট্রাভেল করি ইত্যাদি, তাহলে সেইটা হতে পারে। কেমন কি না? বুঝতে পারলে ব্যাপারটা? তো সব জায়গায় অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটা ফাইন্ড করতে হবে। এই জন্য 5 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে অপরচুনিটি রিকগনিশন। তুমি অপরচুনিটিটা রেকগনাইজ করতে হবে তোমার, যে অপরচুনিটি কোথায় আছে সেটা বের করতে হবে। অপরচুনিটি সর্বত্র আছে, অপরচুনিটি কোনো জায়গার অভাব নেই। তুমি যদি বলো যে আমি একটা গ্রামের স্কুলে, আমি একটা, কি বলো, ইন্দুবেন, হ্যাঁ ইন্দুবেন খাখরাওয়ালা, হ্যাঁ ইন্দুবেন। আরো একটা নাম আছে, আমি সেটা ইন্দুবেন কি নাম এখন মনে করতে পারছি না। হ্যাঁ, ইন্দুবেন খাখরাওয়ালা, ইন্দুবেনই হবে হয়তো, ভদ্রমহিলা, আমার নামটা মনে পড়ছে না, কিন্তু ওই ইন্দুবেনও হতে পারে। তো আমরা বোঝা গেল যে জিনিসটা কিরকম ভাবে, মানে
কোথায় কোথায় প্রবলেম সলভিং এর কোনো নেই যে আমার এইখানেই প্রবলেমটা সলভ আছে, ওখানে প্রবলেম, সব জায়গায় প্রবলেম আছে, এভরিওয়্যার। তুমি যে জুতোটা পরছো তাতেও প্রবলেম আছে, তার জুতোটা পায়ে ফোস্কা করে দেয়, তাহলে এবার তোমার কি করতে হবে, সেটা সমস্যা। জুতোর দাম বেশি কেন, সেটা সমস্যা। তো সব জায়গাতে আমি আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এখন তোমরা তোমাদের আচ্ছা, এই যে বলছিল একজন কমার্সের কে বলছিল, তার আছে, আমি যদি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি আমায় এত কথা তো বললাম, তুমিও শুনলে বললে, এবার বলো তো তুমি আমাকে একটা আইডিয়া করে কোনখানে তোমার মনে হয় যে একটা প্রবলেম আছে যেইটা তুমি সলভ করতে চাও। এইবার আমি এই প্রশ্নের উত্তরটা চাই, কারণ এই উত্তরটার উপর আমার দ্বিতীয় কথাটা নির্ভর করবে। প্লিজ একটু বলো আমায়। আর যদি বলো এখনো স্যার আমি ভেবে দেখিনি, ভাবতে পারিনি, সেটাও বল, ঠিক আছে পরে ভাব, কিন্তু তোমার এন্টারপ্রেনার হবার ইচ্ছে আছে এইটুকু জানো, একটু আমায় বলবে। স্যার আমার সব থেকে মনে হয় ইন্ডিয়ানদের আগে নিজেদের মেন্টালিটিটা ঠিক করা উচিত, মানে দেশীয় প্রোডাক্ট মানেই যে খারাপ হবে সেটা নয়, না এটাই না না আগে না তাদের। না না, তুমি এসব শোনো, তুমি কাউকে বলে তুমি তুমি কি আগে ইন্ডিয়ার লোকের মেন্টালিটি পাল্টাবে তবে তুমি এন্টারপ্রেনার হবে? তা কখনো হবে না। তুমি ইন্ডিয়ান লোকের মেন্টালিটি বদলাবার জন্য সারা জীবন ব্যয় করলেও হবে না, তাহলে তুমি তোমার এন্টারপ্রেনারশিপ ছেড়ে দিয়ে ইন্ডিয়ান লোকের মনোভাব বদলাবে। তোমার কিছু করা দরকার নেই। তুমি কাজটা করো, করে লোকের কাছে নিয়ে গিয়ে বললো দেখো এই যে আমি তোমায় এনে দিলাম, তুমি দেখে বলো, খেয়ে বলো, ব্যবহার করে বলো, যা তোমার যেরকম ভাবে দেখতে হয় তোমাকে আমি দিয়ে গেলাম, তুমি দেখে বলো এটা তোমার কাজের হচ্ছে কি হচ্ছে না। এই তো কথা। আমি তোমায় বলছি, এই যে টর্চ লাইট আমরা ব্যবহার করি, এ কি সবই কি ইম্পোর্ট করা হয়? হয় না। টর্চ লাইট তো আমরা দেশে বানাই অনেক। তাহলে আমি বলছি প্রচুর জিনিস আছে। এবার তুমি আমাকে বলো একটা কথা, যে আমি দেশের লোকের মনোভাব টনোভাব কিছু পাল্টাতে চাই না, আমি এমন জিনিস দিতে চাই। আরে তুমি দেখো না, রসগোল্লা কি আমেরিকা থেকে ভারতবর্ষে আসে না ভারতবর্ষ থেকে আমেরিকা যায়? আগে উত্তরটা দাও। ভারতবর্ষ থেকে কি ট্রেনে করে লোকের রসগোল্লা নিয়ে আমেরিকা যায়? এক্সপোর্ট হয়? হ্যাঁ, ভারতবর্ষ থেকে ইয়ে হয়, কি হয়? একটু আমেরিকাতে যায়। যায়, তাহলে আমেরিকা থেকে তো আসে না। আমেরিকা থেকে গাড়ি আসে, জামা আসে, এইসব আসে, কিন্তু আমাদের এখান থেকে রসগোল্লা যায়, আমাদের এখান থেকে আরো কিছু যায়, বাসমতি চাল যায় হয়তো, বা আরো কিছু যেতে পারে, আম যায়। আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে যে তুমি দেখো তুমি কোনটা একটা জিনিস এমন সলভ করবে। আর আমেরিকা যাওয়ার দরকার নেই ভারতবাসীর কাছে, কারণ আমার ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটটাই হচ্ছে হিউজ। 100 কোটি লোকের মার্কেট, 140 কোটি পপুলেশন, 145 কোটি বোধহয় এখন। তুমি যদি এখন বিদেশের দিকে নাও তাকাও, তুমি যদি খালি দেশের দিকেই তাকাও, তুমি আমায় দেখে বলো দেশে কি কোনো সমস্যা তুমি দেখতে পাচ্ছ না যেখানে তুমি একটা সলিউশন মানে ভাববার চেষ্টা করতে পারো? আছে এরকম কোনো প্রবলেম? আমার কথা হচ্ছে ওই যে উম, মেয়েটি বা মহিলা, আমি জানি না কে বললেন আমায় যে কমার্সের ব্যাপার, হ্যাঁ কমার্স, মেয়েটি বলবো কারণ স্টুডেন্ট। তুমি একবার আমাকে আরেকবার বলবে যে তোমার কোনো এরকম প্রবলেম সম্পর্কে কিছু ধারণা করেছো কিনা, বা কোনো তার একটা আইডিয়া করেছো কিনা, একটু বলবে প্লিজ। যে বলেছিল হ্যাঁ আমি কমার্সের। বলি। আমি হ্যাঁ। আমি প্রথমত এখন কমার্সে পড়ছি, আমার ব্যাকগ্রাউন্ড আর্টস। তো আমি যখন আর্টসে পড়ি তখন আমি কোম্পানি সেক্রেটারিশিপ করতে যাই। তো কি কোম্পানি করতে যাও? সেক্রেটারিশিপ কি করতে করতে গিয়ে যাও? কি করতে যাও? কোম্পানি সেক্রেটারি কোম্পানি হ্যাঁ, সেক্রেটারিশিপ, আচ্ছা আচ্ছা, সিএস। করতে যাও, হ্যাঁ। হ্যাঁ। তো তখন আমি জানতাম, আমার যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, আমি খুব ভালোবাসি লটা পড়তে। তো দেন তারপর গিয়ে দেখলাম ওখানে ট্যাক্স, কস্ট, অ্যাকাউন্ট সব রয়েছে। তো তারপরে যেহেতু আমার জিরো ছিল নলেজ, আমি আবার সেই 11 থেকে স্টার্ট করি কমার্সটাকে। তারপরে সেটা আমি অ্যাচিভ করে এখন আমি সিএস এক্সিকিউটিভ লেভেলে আছি, মানে আমার ফাউন্ডেশনটা হয়ে গেছে। দেন তারপরে এখন দেখা যাচ্ছে যে সিএস এর মার্কেটটাও খারাপ, মানে জব হুম। নেই বললেই চলে। হুম। তারপরে আমি ডিসাইড করি যে আমি এলএলবি টা করবো, অ্যাটলিস্ট জব না পেলে এটা তো কিছু তো অন্তত কি পাবো। করবে, কি করবে, কি করবে? এলএলবি। এলএলবি? আচ্ছা, হ্যাঁ। তোমার কি এবার মনে হচ্ছে যে এবার এলএলবি করলে তুমি ডিগ্রি একটার পর একটা ধরো যোগ যোগ করে ফেললে, এবার এলএলবি করলে হুম। তোমার, এলএলবি করলে তোমার খুব ভালো হতেও পারে, কিন্তু হুম। তাহলে
এখন তোমার মনে হচ্ছে এলএলবি করলে ভালো হবে। তাহলে তাহলে এবার কি হলো, ধরো তুমি এলএলবি করছো, এবার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে এই যে সিএস টা করলাম, সিএস টা করেও তো আমি কিছু অ্যাচিভ করতে পারলাম না, যেহেতু জবই নেই, তাই তো। মার্কেটটাই আরে এতটাই আমি তো ডাউন। সেই কথাটাই বলছি, এতক্ষণ ধরে আমি হ্যাঁ, কি বলছি, বলছি যে কিন্তু সিএস করে আমি বলছি না, জব সিঙ্ক করে যাচ্ছে, জবের হ্যাঁ, সিঙ্কেজ হচ্ছে। জব মানে মানে ব্যাপারটা হচ্ছে, তুমি সিএস কমপ্লিট করলে না, তো তুমি সিএস কি কমপ্লিট করেছো? না আমি এখনো দিইনি। আচ্ছা, আর আমি তাহলে দিইনি তুমি কি আর কারণটা হচ্ছে দেবে না সিএস? এলএলবি টা করলে, না না দেবো, কারণ আমাদের এলএলবি তে দুটো সাবজেক্ট আছে, আমার যদি এলএলবি কমপ্লিট হয়ে যায় তো আমার ওই দুটো সাবজেক্ট এক্সামশন হয়ে যাবে, এক্সাম দিতে হবে না, সেই জন্য আমি এলএলবি টা কমপ্লিট করতে চাইছি। আচ্ছা বেশ, এলএলবি তুমি কোন ইয়ারে আছো এখন? আর এলএলবি আমি সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এলএলবি মানে তোমার 3 বছরের না? ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ার। 3 বছরের কোর্স তো? হ্যাঁ 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 হ্যাঁ। আরে তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো না ফার্স্ট ইয়ারে আছো? আর সেকেন্ড এই সেমিস্টার, ফার্স্ট ফার্স্ট ইয়ারে ইয়ারে আছো, আছি, আচ্ছা এই হ্যাঁ। যে হ্যাঁ তাহলে জুনে পরীক্ষা তোমাকে হবে, এখন জুলাইতে। তোমাকে এখন আর 2 বছর পড়তে হবে, তবে তুমি ল ডিগ্রি পাবে, তখন তুমি সিএস এ হ্যাঁ ওটা এক্সামশন পাবে, তাই না? হ্যাঁ, তো ল ডিগ্রি পাবো মানে আমি লয়ার হলাম, তারপরে তো আমার এআইবি দিতে হবে, তবে না আমি অ্যাডভোকেট হবো। তো আবার কি, না না না, দেবে তারপর কি দিতে হবে? এআইবি এআইবিটা কি বার একটু বলতে পারবে? কাউন্সিলের আমি যে ল লাইনের লোক লাইসেন্সটা নয়, হয়, একটু বলবে? লটা হচ্ছে আমি 3 বছরের এলএলবি টা করলাম, আমি ডিগ্রি অ্যাচিভ করলাম, সেখানে আমি লয়ার হলাম, নট হ্যাঁ, অ্যাডভোকেট। অ্যাডভোকেট হতে গেলে আমাকে এআইবি এক্সাম দিতে হবে, এআইবি এক্সাম দেওয়ার পরে আমি বার কাউন্সিল থেকে লাইসেন্সটা পাবো যে আই অ্যাম আ অ্যাডভোকেট, যখন আমি ওকে, নিজে কোনো কেস থ্রু করতে পারবো ডিরেক্টলি, কারো মাধ্যমে নয়। আচ্ছা, ওকে 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 ওকে, আচ্ছা। তা, তাহলে সেটা তো তুমি এখন করতে যাচ্ছ, সেটা তো তৈরি হচ্ছে সেই পথে, সেই পথে হ্যাঁ এগোচ্ছ হ্যাঁ তো? হ্যাঁ তাহলে হ্যাঁ। এখন মানে না না, আমি আমি স্টার্ট আপের দিক থেকে তোমায় জিজ্ঞেস করছিলাম, না তাহলে কি সমস্যাটা হুম, কি আমি বুঝতে পারি না তোমার। তুমি বিভিন্ন রকম সাবজেক্ট যেটা সমস্যা আগে আমি বলি, পড়োনি, সেটা সমস্যা, পড়ে পড়ে তৈরি হ্যাঁ হচ্ছে, এটা তো বুঝলাম আমি। হ্যাঁ, এটা এবার সমস্যা বলি স্যার, আমি এখন হ্যাঁ, অ্যাকাউন্টস এর কাজটা করি, ঠিক আছে, অ্যাকাউন্ট মানে ইনকাম ট্যাক্স, কোম্পানি ইনকর্পোরেশন, জিএসটি, টিডিএস এগুলো করছি, তা বাহ, মার্কেটটা এতটাই ডাউন, চিন্তার বাইরে। হ্যাঁ, সেটাই বলছি যে আমি অ্যাকাউন্টস এ এত কিছু জেনেও সেখানেও মার্কেটে জব নেই, তাই তো আমি মানে জব বলছি, থাকলেও আমি স্যালারিটা পোষাচ্ছে এক্স্যাক্টলি না। তাই বলছি, আমি এতক্ষণ হ্যাঁ ধরে তাই হ্যাঁ হ্যাঁ, বলছি যে চাকরির মার্কেট খুব খারাপ। দিস ইজ হোয়াট আই ভীষণ এম ভাবে। সেইং ফ্রম দ্য ভেরি বিগিনিং। তাই তোমার তোমার মতন তুমি খুব স্পিরিটেড দেখছি, তুমি এটা কোর্স করো ওটা কোর্স করো, তুমি খুব এনার্জেটিক বিভিন্নতে আছো। আমি তাই বলছি যে তোমরা যদি তোমাদের মতন না যা করছো করো এখন আপাতত, আমি তুমি না এলএলবি। সেটাই, আগে স্যার কি ছিল, একটা জব ছিল, একটা শিডিউল ছিল যে মাস ধরে একটা টাকা আছে, তার মধ্যে আমাকে চলতে হবে সীমিত, কিন্তু আমার স্যালারি যদি 50,000ও হয় তাও আমি চালাতে পারবো না, কারণ তোমার মার্কেটটা বাড়ি এত কোথায়, থাকো কস্টলি কোথায়, হয়ে কোন গেছে। জায়গায়? আমি কাঁচরাপাড়া কলকাতার দিকেই থাকি। আচ্ছা, তো তো তুমি সিকম জয়েন করছো আমাদের ল ডিপার্টমেন্ট, এই তো ল স্কুলে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে বেশ, হ্যাঁ খুব ভালো। এবারে তাহলে তুমি দেখো, আমি খালি চাইবো তুমি এলএলবিটা পাস করে তুমি প্র্যাকটিসে এসো, আহ, ভালো করো, কারণ তুমি কিছুদিন প্র্যাকটিস করে তারপর দেখতে পাবে যে, যেমন আমি তোমায় বলছি, অনেকে এই লিগ্যাল প্র্যাকটিসে থেকে তারা নিজেদের ফার্ম করেছে এবং হ্যাঁ। স্পেশালাইজ ফার্ম করেছে কেউ কেউ। এই আগামীকালই হুম, একটা টক আছে, তুমি একটু থেকো তাহলে অবশ্যই, আচ্ছা লয়ের হ্যাঁ সবাইকে হ্যাঁ। বলে থাকতে। কালকেই আছে আচ্ছা টকটা, হচ্ছে এই তোমার আইপিআর এর উপর, মানে ইন্টেলেকচুয়াল ইনকাম ট্যাক্স, প্রপার্টি রাইটস। আচ্ছা 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 কেমন, সেই টকটা কালকে আচ্ছা। আছে, একজন অ্যাডভোকেটই দেবেন ওটা, যিনি হুম, আইআইটি খড়গপুর থেকে ওই এলএলবি পাস করেছেন ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে। তিনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আচ্ছা রাইটস এর পেটেন্ট এজেন্টও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি এটা তোমার না না, যারা ল, আপনি আপনি যে স্যার আমি বলতে চাইছি আপনি যে অপরচুনিটিটা প্রোভাইড করছেন, ইটস আ গুড থিঙ্কিং, ঠিক আছে, এটা কিন্তু কিন্তু সবকিছুর যে একটা
খুব ভালো, কিন্তু সবকিছু একটা সময় সাপেক্ষ, এগোতে হবে, ভাবতে হবে, কিন্তু ভালো। কারণ একটার মধ্যে সীমিত থেকে কোনো লাভ হবে না, চিন্তা থেকেই যাবে যে আজকে আমি খাচ্ছি কালকে কি খাবো, সেই চিন্তা থেকেই যাচ্ছে। সেখানে যদি একটা অপরচুনিটি পাওয়া যায় দেন খুব ভালো কথা, না, কিছু তো একটা অ্যাচিভ শোনো, করতে পারবো। অপরচুনিটি হুম এইখানে আমি বলছি, এই অপরচুনিটি পাওয়া যায় মানে আমাদের হুম। একটুখানি বলছি তোমায়, অপরচুনিটি কিন্তু পাওয়া যায় বলে হবে না, অপরচুনিটি তোমায় ফাইন্ড করতে হবে। তুমি হ্যাঁ, সেটাই যেমন সেটাই সেটাই। তুমি যেমন অপরচুনিটি ফাইন্ড করেছো নিজে নিজে। আচ্ছা, আমাকে হুম। সিএস থেকে গেলে আমি এলএলবি টা করলে আমার এটা হবে, এটা এটা তুমি নিজে হ্যাঁ নিজে করেছো, তোমায় কেউ বাড়ি এসে বলেনি হ্যাঁ এই তুমি শোনো কালকে থেকে এলএলবি তে ভর্তি হও, তোমার এই সুবিধা হবে না। তুমি নিজে খোঁজ খবর হ্যাঁ নিয়ে সেটাই। করেই হ্যাঁ অপরচুনিটিটা বুঝেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো সেখানে গাইড করে দিচ্ছেন, সেটা তো আমার ছিল না, আমাকে তো নিজে ডিসাইড করতে হয়েছিল। আজকে তাই যেমন তো, আপনি একটা এইবারে প্ল্যাটফর্মে হ্যাঁ, এসে কারেক্ট কারেক্ট বলছেন, কারেক্ট, সেটাই তোমার নামটা বলছি। কি একটু বলবে সেটা প্লিজ? তো আমি পাইনি। তোমার শম্পা নামটা একটু দাস। বলবে আমার? শম্পা দাস। শম্পা। আচ্ছা শম্পা, হ্যাঁ। তোমাকে আমি একটা কথা বলি, তুমি খুব ভালো বলেছো, অত্যন্ত সুন্দর কথা বলেছো। এই এই ঠিক এই কারণেই হুম। আহ, অধিকাংশ মানে এর আগে ঠিক এইখানে আসার আগে আমি আইআইটি খড়গপুরে ছিলাম, ওখান থেকে আচ্ছা। রিটায়ারমেন্টের পর তো আমি এখানে এসেছি। ওখানেও আমি হুম একই জিনিস এইটা দেখেছি, বা ছাত্রদের এইটাও আমি বলেছি বা করে ওরা, যে এই যে বলছো না যে এই অপরচুনিটিটা, এইটা বহু জায়গাতে নেই, যে হুম কি করলে ছাত্রদের এন্টারপ্রেনারশিপ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যাবে, যে কি করলে কি হয় বা এর কি অপরচুনিটি আছে। এইটা অধিকাংশ জায়গায় বলাই হয় না, সিকম এটা বলা শুরু করেছে, হুম। মানে আরো অনেকে শুরু করেছে হয়তো, কিন্তু সিকমও শুরু করেছে, যে ছাত্রদের মধ্যে এইটা ভালো করে বোঝানো, যে এইখানেও একটা কিন্তু কেরিয়ার আছে, এবং যেই কেরিয়ারটা খুব লুক্রেটিভ কেরিয়ার, খুব স্যাটিসফাইং কেরিয়ার, খুব ভালো কেরিয়ার। কালকে আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ শম্পা, তুমি কি শুনতে পেলে আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে শুনতে তোমার কি পাচ্ছি। মনে হয় এই ধরনের জিনিস যত আলোচনা হবে তত ভালো? একদমই চাই, নলেজ না বাড়লে আমি বুঝবো কি করে, নলেজটাও তো দরকার। আমার হ্যাঁ, হয়তো কোনো একটা এটা বিষয়ে নিয়ে কিছু কোথায় জানা যাচ্ছ? আছে, কিন্তু আমার নলেজ নেই। এখানে আপনি নলেজটা বিভিন্ন বইয়ের মধ্যে, বিভিন্ন এক্সাম্পলের হুম, মধ্যে আপনি যে প্রোভাইড করছেন, হয়তো তার মধ্যে আমার একটা ভালো লেগে গেল, আমি এগিয়ে যেতে পারলাম। এই নলেজটাও তো দরকার, এই গাইডেন্সও তো দরকার, সেটা তো পাচ্ছি না। একদম এটা একদম, যেটা তুমি আপনার একদম থ্রুতে ঠিক কথা পাচ্ছি। বলেছো, একদম ঠিক কথা বলেছো। তো উম, খুবই ঠিক কথা বলেছো। তো উম, আহ, মানে এটা 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 এই জন্যেই আমরা চাইবো যে আরো তোমরা যারা আছো, মানে তোমরা নিজেদের মধ্যে যদি এটাকে আরো বেশি করে চাগিয়ে নিতে পারো, এবং চাইবো তোমাদের মতন স্টুডেন্টরা, এখানে একটা এন্টারপ্রেনারশিপ সেল তৈরি হয়েছে, সেটা হয়তো তোমরা জেনেছো বা জানবে। এই যে প্রোগ্রামটা হচ্ছে, এর যারা দেখবে ওই যে প্রথমে বলছে ওরা সব এন্টারপ্রেনারশিপ, তোমাদের মতন যারা আছো, তোমরা চাইলে এখানে এন্টারপ্রেনারশিপ সেল যেটা স্টুডেন্টদের দ্বারা গঠিত, এসে তাদের সঙ্গে কথা বলতে পারো, জয়েন করতে পারো এই ধরনের কাজগুলোকে আগে বাড়াবার জন্য। আমি তোমাদের সবাইকেই বলছি, পম্পা একা প্রশ্নটা করেছে বলে নয়, তোমরা যারা যারা মনে করছো যে এই ধরনের জিনিস হওয়া দরকার বা এই ধরনের জিনিস হলে ভালো হয়, তারা সবাই এগিয়ে আসো, কালেকটিভলি আমরা এটা করবো। তাতে তাতে আমাদের সমাজের খুব অনেক উন্নতি হবে, আমাদের শিক্ষকের উন্নতি হবে, আমাদের ব্যক্তিগত উন্নতি হবে। তো সুতরাং আহ এখন যেমন আমি চাইবো তুমি এসো এখানে ইসেলের এদের সঙ্গে কথা বলো, বা আমার সঙ্গে কথা বলতে পারো, আমি ওদের কাছে পাঠিয়ে দেবো এরকম। শম্পা কি বললে? শম্পা দাস। হ্যাঁ, তুমি এসে শম্পা যোগাযোগ করো, দাস। এখানে ইসেল যারা স্টুডেন্টস আছে ওদের সঙ্গে যোগাযোগ করো, হুম। ওরা তোমাকে বলে দেবে। তো ঠিক আছে। ইত্যাদিরা রয়েছে। তো উম, এখন ফলে যেখানে আমি ছিলাম, সেইখানে আবার একটু ফেরত যাই, যে এই দেখো এই হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ। লাইফের যে সমস্যা। আচ্ছা, এই স্টুডেন্ট লাইফের যে সমস্যা, তাহলে তুমি এখানে বলো তোমার কি অপরচুনিটি, আমি এটা সব স্টুডেন্টকেই জিজ্ঞেস করছি, বা সব লোককে যারা পার্টিসিপেট করছে জিজ্ঞেস করছি, এই যে স্টুডেন্ট লাইফে যে সমস্যাটা আমরা এখন শুনলাম, তাহলে এখানে আমার কি বিজনেস অপরচুনিটি আছে, আমাকে বোঝাও, স্যার এইটা বলতে পারি? বোঝাও দেখি। এই যে স্টুডেন্ট লাইফের যে সমস্যাটা এতক্ষণ ধরে শুনলে,
যে এই হয়েছে ওই হয়েছে এইখানে তাই হয়েছে। এইবার আমায় বলো যে এইখানে আমার কি অপরচুনিটি আছে, আমি এইটা শুনে কি অপরচুনিটি রিকগনাইজ করলাম, কে বলতে পারবে? স্যার বলতে পারি? হ্যাঁ অবশ্যই পারবে। স্যার আই থিঙ্ক কেরিয়ার কাউন্সিলিং একটা বড় পার্ট হতে পারে এক্সেলেন্ট এটা। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। এখন আমি কদিন আগেই অ্যাডভাইস করেছি এই কেরিয়ার কাউন্সিলিং, এবং কেরিয়ার কাউন্সিলিংটা কমপ্লিটলি হিউম্যান ডিপেন্ডেন্ট না করে তার বেসিক ব্যাকগ্রাউন্ডের ডেটা কিছু দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই কাউন্সিলিং এর কতটা একটা একটা উচ্চ পর্যায়ে অবধি যাতে করা যায়। এবং এই কেরিয়ার কাউন্সিলিং করতে গেলে তো পয়সা লাগে। আমি চাইছি সেটা যদি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করি, তাহলে হয় পয়সা খুবই কম লাগবে বা যাই হোক এরকমই। তো সেই একটা সলিউশন আমি আগের দিন একজনকে করতে বলেছি। এবার তুমি যে বলছো, এবার তোমরা যদি এবার মনে করো এই ধরনের জিনিস করতে চাও, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস বা উক্ত, তোমরা আরো যদি এবার করতে চাও, এখন যাদের মনে করো টেকনোলজি ব্যাকগ্রাউন্ড নয়, তাহলে তারা স্টার্ট আপ কি করে করে, যারা তারা কি করে এইখানে হচ্ছে টিম আপ করে। টিম আপ স্যার করে কি টেকনিক্যাল করে? ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদের হ্যাঁ, সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, তার মানে তারা টিম করে। টিম, আমি এটা টিম নিয়েও বলবো এক সময়। সেটা হচ্ছে টিম করে মানে কি, ধরো একটা কাজ, তার মধ্যে যেমন এই মানে যারা উম, এই সামগ্রিক জিনিসটা বুঝবে দেখবে সেটা যেমন লাগবে, আর যারা মনে করো এই টেকনিক্যাল কাজটা করবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করবে বা এইসব করবে, তার একটা লোক লাগবে। এই জন্যে কোম্পানিতে দেখবে নানান রকম পোস্ট হয় স্টার্ট আপে। কাউকে বলা হয় সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, কেউ হয় সিটিও, চিফ টেকনিক্যাল অফিসার, কেউ হয় সিএমও, চিফ মার্কেটিং অফিসার। এইরকম করে বিভিন্ন রকম, আবার আবার সিও হয়, চিফ অপারেটিং অফিসার, এরম নাম হয়। তো এইবার ধরো আমি কথার কথা বলছি, এইবার এই শম্পা বলে যে আছে, ধরো ও হলো সিইও, কারণ ও প্রবলেমটা বুঝেছে, ও প্রবলেমটা নিয়ে ডিল করতে চায়, ও সলিউশন আইডিয়া করছে এইরকম। কিন্তু ও এই টেকনিক্যাল জিনিসটা সলভ করতে পারবে না, তাই ওকে একজনকে নিতে হবে যে হচ্ছে সিটিও। এখন সিটিও কে ও নেবে কি করে? ও তো মাইনে দিতে পারবে না। ও ওর কাছে পয়সা নিয়ে ও মাইনে দেবে কি করে? এইবার তাহলে তাকে তখন বলা হয় কো ফাউন্ডার। যে দেখো, তুমি আমার সিটিও হও, আমরা এই কাজটা একসঙ্গে করব, এবং আমাদের একটা পার্টনারশিপ থাকবে, সেটা 50-50 হতে পারে, কি হতে পারে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আমরা এই কোম্পানিটা তৈরি করব, এই কোম্পানির আমরা দুজন কো ফাউন্ডার হবো এবং আমাদের মালিকানা থাকবে। কথাটা বোঝাতে পারলাম? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। একদমই তাই। এইটাকে বলা হয় টিম বিল্ডিং। এই টিমটা খুব জরুরি বিষয়, কারণ এন্টারপ্রেনারশিপ জিনিসটা ইউজুয়ালি একা একা ঠিক খুব একটা করা যায় না। কারণ একজন ধরো যে সিটিও, তার আবার হয়তো সে এইসব বিভিন্ন জায়গায় ঘুরে পিচিং করে ফান্ডিং জোগাড় করা, সে তার আবার ওটা ভালো লাগে না বা সে করতেও পারে না হয়তো। আবার যে এইটা বিক্রি করতে যাবে, চিফ মার্কেটিং অফিসার হবে যে, তার আবার এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে অতটা মানে আইডিয়া নেই। ডেভেলপমেন্ট হবে, ও বলবে যে না না আপনি করে দিন, আমি এটাকে অমুক অমুক আমি ঠিক বিক্রি করে আসবো। এইরকম, এইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্কিলস। মানে আমি একটা টিমে তিনজন রইলো, তিনজনের একই রকম স্কিল, তিনজনের স্কিল সম্পার মতন, তাহলে কোনো লাভ হবে না। বা তিনজনেই লোক সিটিওর মতন, তাহলেও কোনো লাভ হবে না। লাভ হবে কমপ্লিমেন্টারি। একজন হয়তো পুরোটা দেখতে পাচ্ছে, অপারেশন দেখতে পাচ্ছে, একজন হয়তো টেকনোলজি দেখতে পাচ্ছে, একজন হয়তো মার্কেটিং দেখতে পাচ্ছে। এইরকম মিলে টিম হলে তাহলে কোম্পানিটার মানে সর্বাঙ্গভাবে একটা কমপ্লিট হলো জিনিসটা। এবং প্রত্যেকেই তাহলে কো ফাউন্ডার হলো, এবং কাউকে এখন মাইনে দিতে হলো না, কিন্তু যখন তাদের পয়সা রোজগার হবে তখন তারা মাইনে পাবে বা ইত্যাদি। কথাটা বুঝতে পারলে? কি কিভাবে এন্টারপ্রেনারশিপ হয় এটা বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ, ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ, হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এইটা বুঝে কি তোমার একটু উপকার হলো? একটু না, অনেকটাই হয়েছে।
আচ্ছা তুমি এসো, তোমরা তোমরা যারা উৎসাহ নিয়ে শুনছো বা ইত্যাদি, আমি তোমরা যারা উৎসাহ নিয়ে শুনছো বা ইত্যাদি, আমি খুব চাইবো তোমরা এসে এখানে এন্টারপ্রেনারশিপ জয়েন করো এবং এটাকে আগে বাড়াবার চেষ্টা করো। কারণ তোমাদের মতন যারা এনথুসিয়াস্টিক ইত্যাদি আছে, পার্টিসিপেট করছো এ করছো, তাদের ওপরেই নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ সিকমের অ্যাম্বাসাডাররা বা স্টুডেন্ট অ্যাম্বাসাডাররা কিভাবে কোথায় যাবে কি করবে। এটা সুতরাং আমরা চেষ্টা করছি। এই এন্টারপ্রেনারশিপ সেলটা খোলা হয়েছে। যদি তোমরা চাও এসে যোগাযোগ করে আস্তে আস্তে এটাকে আগে কি করে বাড়ানো যায় সেই ব্যাপারে জয়েন করো, করে এটাকে আগে বাড়াবার চেষ্টা করো। অ্যান্ড ইট ইজ ভেরি নেসেসারি। আর তাহলে এন্টারপ্রেনারশিপটা কি করে করতে হয়, এবং আমি এই আমার তোমাদের একটা বলে রাখি কথা প্রসঙ্গে, যেটা শুনলে হয়তো তোমরা একটু ইন্সপায়ার্ড হতে পারো। সেই জন্য আমি বলছি, আমি যখন আইআইটি খড়গপুরে ছিলাম তখন আমার তত্ত্বাবধানে, মানে আমি তাদের মেন্টর ছিলাম আর কি। তো সেইখানে একটা টিম, তোমরা একটু গুগল সার্চ করে দেখবে যে রাইস বি প্ল্যান কম্পিটিশন বলে একটা কম্পিটিশন হয়। রাইস, RIC, মানে রাইস ইউনিভার্সিটি তোমার টেক্সাসে হিউস্টন বলে যে জায়গাটা আছে ওখানে আছে। সেখানে আমি আমাদের ওই স্টুডেন্টদের নিয়ে গেছিলাম। এটা হয়ে গেল বোধহয় 2018 সালে, হ্যাঁ 18 সালে গিয়েছিলাম। তো সেখানে এইরকম ভাবেই ঠিক টিমটা তৈরি হয়েছিল। একজন CTO ছিল, একজন CEO ছিল, এরকম ভাবে মানে প্রত্যেকটা টিমের মেম্বাররা সবাই কিন্তু একই রকম এক্সপার্টাইজ নয়, বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ তারা মিলে টিমটা বানিয়েছিল। তাকে বলা হয় কমপ্লিমেন্টারি এক্সপার্টাইজ, কমপ্লিমেন্টারি স্কিল বা এক্সপার্টাইজ। ঠিক আছে? তাহলে এবারে আমি একবার জাস্ট এটাকে একবার পড়ি যে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, এটা আমরা বুঝেছি। প্রবলেম সলভিং, এটা আমরা বুঝলাম। রিস্ক টেকিংটা তো কালকে আমি ভালো করে আলোচনা করেছি, যে রিস্ক টেকিং মানে জাস্ট জাম্প করে পড়ে রিস্ক টেকা নয়, ভালো ক্যালকুলেট করে রিস্ক টেকিং। অপরচুনিটি রেকগনিশন আমরা বেশ ভালো করে আলোচনা করেছি। প্যাশন অ্যান্ড ড্রাইভ, সেটা এক্ষুনি বললাম যে আমাদের কোনো জিনিসটা করতে গেলে এই আমাদের সেটা যদি আমরা না ভালোবাসি, এই যেমন কেরিয়ার কাউন্সিলিং হোক, চাই যেটা আমরা করতে চাই, যেটা আমরা মনে করি এইটার উপর আমরা কাজ করবো, সবাই তো এক কাজ করতে প্যাশনেট হয় না। আমি যদি হঠাৎ করে কাল বলি না চলো চলো শোনো তোমরা সব সেতার বাজাতে বসো, সেতার বাজিয়ে সেতার শেখো, তাহলে তোমাদের ভালো হবে, তোমরা শিখতে পাবে, তা সবাই তো একরকম ভাবে মোটিভেটেড হবে না। কাউকে যদি বলি না চলো চলো আমরা কালকে ডান্স শিখতে যাব বা ক্রিকেট খেলা শিখতে যাবো, এরকম তো হয় না। যার যেখানে প্যাশন আছে এবং যেখানে ড্রাইভটা আছে সেইখানে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। এমন। আর রেজিলিয়েন্স মানে আমি বলেছিলাম যে এই যাতে যে মানে কিছুতেই হারবে না, অর্থাৎ যতবারই সে ফেলিওর হয়ে যাক না কেন, মানে ততবারই সে আবার বাউন্স ব্যাক করে উঠে দাঁড়াবে। না এটা তো কোনো একটা জিনিস ভুল হয়েছে, আচ্ছা ঠিক ভুলটাকে আবার ঠিক করে, আচ্ছা এটা সেটব্যাক হয়েছে, আচ্ছা আবার ঠিক করে, এই মনোভাব না থাকলে, এই মনোভাব যেমন ক্রিকেট খেলায় দেখো না, যে অপোনেন্ট খুব হাই স্কোর করে ফেলেছে, হ্যাঁ, তারপরে ব্যাট করতে নেমেছে পরে, তখন যদি লোকে ভাবে যে ও এত করে ফেলেছে আমি তো আর জিততেই পারবো না, কিছু না, তাহলে আর কিছু হবে না। কিন্তু ওইখানে দাঁড়িয়ে যাতে জেতা যায় এইভাবে, হুম, দ্যাটস কল্ড রেজিলিয়েন্স। আমি আগের ম্যাচটা হেরে গেছি কিন্তু এই ম্যাচটা আমি ছাড়বো না, এইটা হচ্ছে রেজিলিয়েন্স। সুতরাং এইরকম ভাবে, কারণ এন্টারপ্রেনারশিপ এমন একটা জিনিস প্রায় সেটব্যাক আসতে থাকবে। আজকে হয়তো একটা অর্ডার আস্তে আস্তে করেও এলো না, ফান্ডিং আস্তে আস্তে করেও এলো না, প্রোডাক্টটা যেভাবে করার কথা ছিল প্রোডাক্টটার ফেলিওর হয়ে গেল, টেস্টটা খারাপ বেরিয়ে গেল, হলো না, আবার আমাকে মডিফাই করতে হবে। এই সমস্তর মধ্যে কিন্তু নিজের স্ট্যামিনা বলো, পারসিভিয়ারেন্স বলো, এগুলো বজায় রাখতে হবে। দ্যাটস কল্ড রেজিলিয়েন্স। আর অ্যাডাপ্টেবিলিটি তো কালকে বলেছি, নিজেকে অ্যাডপ্ট করার সিচুয়েশনের সঙ্গে, কিভাবে সিচুয়েশন, যেমন একটু আগে আমি বলছিলাম যে যেমন এখনকার গতি প্রকৃতি যেমন হচ্ছে সেইভাবে নিজেকে অ্যাডপ্ট করা, এখনকার ট্রেন্ডের সঙ্গে অ্যাডপ্ট করা, না হলে তো না হলে তো হবে না। সেইটা হচ্ছে এইটা। আচ্ছা আমি আর একটুখানি একটা নেক্সট স্লাইড একটু যাও। আহ, কারণ আচ্ছা বলো এই স্লাইডে আর কারোর কিছু প্রশ্ন আছে কিনা বলে নাও। জাস্ট আস্ক এনি কোয়েশ্চেন। আই এম না এনজয়িং না ডিসকাসিং উইথ ইউ, কারণ আই এম গেটিং কোয়েশ্চেন্স, অ্যান্ড কোয়েশ্চেন্স এলে আমি এটা বুঝি, সেটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায় সবার জন্য। আর বলো, এইটাতে আর কিছু আছে? না স্যার। আচ্ছা নেক্সট স্লাইডে যাও। হ্যাঁ,
নেক্সট, আমরা চেষ্টা করছি বুঝলে, মানে আমরা এই ইউনিভার্সিটিতে ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এইগুলোকে, আচ্ছা এই প্রত্যেকটা যে আমি বলেছি এইটা তোমরা একটু জাস্ট পড়ে নাও। আমি এর বেশি কারণ সবকটাই আবার বলা হয়ে গেছে ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন, আমি একটু পড়েই দিচ্ছি কারণ এইগুলো সব আমি বলেছি, কারণ এটা সামনে রাখছি তোমাদের সামারিটা দেখতে সুবিধা হবে বলে। কারণ আমি শেষ করবার আগে একটা সামারি দিতে চাইছিলাম যে জিনিসটা কি, একবার পুরোটা ভালো করে লিখিতভাবে দেখে নাও, কারণ আমি তো অনেক কথা বললাম আলোচনার মধ্যে মধ্যে। তাহলে একটা হচ্ছে ক্রিয়েটিভিটি হচ্ছে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। আউটসাইড দ্য বক্স মানে কি? হোয়াট ইজ আউটসাইড দ্য বক্স? বক্স মানে হচ্ছে আমি একটা লাইন টেনে এমন নিয়েছি কিছু যা চার অন্য কেউ চৌকো। ভাবে না। হ্যাঁ এমন কিছু যা অন্য কেউ ভাবে না। হ্যাঁ, মানে বক্স মানে হচ্ছে আমি একটা লাইন টেনে নিয়েছি চার চৌকো করে, এইটা হচ্ছে আমার বক্স। তার মানে আমি আমার চিন্তাটা সবসময় বক্সের মধ্যেই ছিল এতদিন, আমি বলছি আউটসাইড দ্য বক্স করবো। হ্যাঁ, আইডেন্টিফাইং নভেল সলিউশনস অ্যান্ড ফাইন্ডিং ক্রিয়েটিভ ওয়েজ টু ওভারকাম অবস্টাকলস, এটা আমি বলেছি অলরেডি। প্রবলেম সলভিং দেখো কি বলেছি, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ ফর আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাড্রেসিং প্রবলেমস, এটা বলেছি। রিস্ক টেকিং কি বলেছি, দ্য উইলিংনেস টু টেক ক্যালকুলেটেড রিস্কস। ক্যালকুলেটেড কথাটা ভালো করে ফলো করো, এটা জুয়া খেলা নয়, ইট ইস নট গ্যাম্বলিং, ইট ইস নট বাইং এ লটারি টিকিট, ইট ইস এ ক্যালকুলেশন, ক্যালকুলেটেড রিস্ক। আমি দুম করে, আমি এন্টারপ্রেনার বলে দুম দাম করে রিস্ক নিয়ে নেবো তা হয় না। আমি যতক্ষণ না স্যাটিসফাইড হব যে আমার রিস্কটা সব থেকে কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাক্ট করব না। কিন্তু তা সত্ত্বেও যেটুকু রিস্ক থাকবে সেইটা যেন আমি নিতে পারি, এইটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের লক্ষ্য। Knowing that failure is a possibility, but that it can also be a learning opportunity. অর্থাৎ আমি যদি কোনো কিছুতে ফেলও করি তাহলে সেইটা একটা, তার থেকে আমি শিক্ষা লাভ করলাম, আচ্ছা এইটা করলে আমার হলো না, এইটা করলে হবে না, সেটাও কিন্তু আমার লার্নিং। নেক্সট টাইম যখন আমি করছি বা আমি ইমপ্রুভ ভার্সন করছি তখন সেটা আর আমি রিপিট করবো না। রেজিলিয়েন্স কি বলেছি, দি এবিলিটি টু বাউন্স ব্যাক ফ্রম সেটব্যাকস। সেটব্যাক হয়ে গেল অনেক সময়, এইটা কাজ করলো না, ভেবেছিলাম হবে হলো না, এখন কি করব? এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করে থাকবো, হাহুতাশ করতে থাকবো না, এগেন নেক্সট মর্নিং আবার চলো নতুন করে দেখি, and learn from failures, maintaining a positive attitude and perseverance. Opportunity recognition, the ability, এটা সবাই ওরকম ভাবে দেখতে পায় না। এই যেমন তোমরা এখন দেখলে চোখের সামনে, তোমাদের কথা থেকেই কেরিয়ার কাউন্সিলিংটা চলে এলো। The opportunity recognition, the ability to identify unmet needs, unmet, অর্থাৎ নিড আছে কিন্তু সেই নিডটাকে ফুলফিল করেন, এটা মিট করেন, আনমেট, and potential opportunities even in challenging situations. Adaptability কি হলো, the willingness to adjust plans and strategies. না আমি করে ফেলেছি প্ল্যান, আমি আর কিছুতেই চেঞ্জ করব না, যা হবে এরকম করলে তো নয়, আমি অ্যাডজাস্ট প্ল্যানস অ্যান্ড স্ট্র্যাটেজিস ইন রেসপন্স টু চেঞ্জিং সার্কামস্টান্সেস। এখন আমি মার্কেট ফিডব্যাক পেলাম না, লোকে এটা পছন্দ করে না, এইটা করে, তাহলে আমাকে সেই অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। Circumstances, remaining flexible and open to new information. And finally, passion and drive. এটা ছাড়া কিছুই হবার নেই। A strong desire to create value, solve problems, and make a positive impact. Okay? Ladies and gentlemen, আমি আর যদি কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞেস করো, কারণ আমার হাতে আর 2 মিনিট আছে, আমি সেশন এখন ক্লোজ করতে যাব। কিন্তু তার আগে আমি দুটো তিনটে কথা বলবো। তোমরা যারা এখানে ছাত্রছাত্রী আছো তারা চেষ্টা করো এখানে এসে এই যে ইসেলটা তৈরি হয়েছে সেটার সঙ্গে যুক্ত হও। এই জিনিসগুলো যদি তাদের ভালো লাগে সেটাকে আরো আরো অনেক অনেক আরো বাদবাকি ছাত্রদের মধ্যে আরো দিয়ে দেয়া যায় এবং এইভাবে ইন্সপায়ার করা যায়, তাদের দিয়ে কাজগুলো করানো যায়, তাদের তাদের উপকার হবে জীবনের, সেইটা করা যায় ইত্যাদি। আর কোনো প্রশ্ন থাকলে করো, না হলে আমি ওদের বলবো, ওরা সেশনটা ক্লোজ করবে। আবার ইসেলের মেম্বাররা সেশনটা ক্লোজ করবে, এক্ষুনি দেখতে পাবে, এই তোমাদেরই বন্ধু বান্ধব ধরনের লোকেরা, ওরাই করছে এটা। তো এনি কোয়েশ্চেন, এনি ফার্দার কোয়েশ্চেন?
এনি ফার্দার কোয়েশ্চেন? আচ্ছা, সেকেন্ড হাফে 2:30 থেকে শুরু হবে। একটা সিইও অফ এ কোম্পানি, ওকে আমি বলেছি উনি এসে বলবেন, তো প্লিজ জয়েন অ্যাট 2:30। ওকে, Okay, sir. সে ইয়েস অর সে ওকে বাই। স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে আমি ওদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। ইসেলের প্লিজ ডু ইয়োর পার্ট, আই এম ডান। Wait for 2 minutes because I'm handing over this to ESL members. Yeah. Thank you so much, sir, for your incredible, insightful, and engaging lecture. We all are deeply grateful for you taking the time to share your expertise and knowledge with us today. On behalf of everyone present, I thank you once again for this valuable lecture. Yes. Please also join our treatment. Please, I request everyone to join us from 2:30. ছেড়ে দিন না।